গুড মর্নিং টু মাই স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর যে বিভিন্ন ভূমিরূপ ওই অধ্যায় থেকে আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে পর্বতের যে বিভিন্ন ভাগগুলো, সেই ভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নতুন বিষয় নিয়ে শুরু করব, সেটি হচ্ছে মালভূমি, ঠিক আছে, বা প্লেটিউস, ঠিক আছে, মালভূমি বা প্লেটিউস, ঠিক আছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সরাসরি আজকে আমরা আলোচনার বিষয়ে যাব। প্রথমেই জানবো মালভূমি কী বা কাকে বলে, ঠিক আছে। তো তোমরা সবাই জানো পর্বত কী বা পাহাড় কী, তারপরেই যেটার অবস্থান সেটা হচ্ছে মালভূমি। তো সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত, ঠিক আছে, না সমভূমি না পর্বত, অর্থাৎ মাঝামাঝি অবস্থান করছে এই রকম ভূমিরূপ, এবং চারপাশে খাড়া ঢালযুক্ত, মানে ঠিক এই টাইপসের অ্যাকচুয়ালি হয়ে থাকে, মানে ঢাল চারিদিকে প্রায় খাড়া হয়, প্রায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এর ঢালটা কিন্তু খাড়া হয়, এবং এর উপরিভাগটা তরঙ্গায়িত সম্পন্ন হয়ে থাকে। তো এই ধরনের সুবিস্তৃত ভূমিকে বলা হয় মালভূমি। তো এর যে উচ্চতা সেটা 300 থেকে 600 মিটার সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এইরকম অনেক ধরনের মালভূমি রয়েছে, যেমন যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি তাহলে দেখব সাধারণত ভারতের দাক্ষিণাত্য মালভূমি, তাই তো, ছোটনাগপুর মালভূমি, তারপরে চীনে অবস্থান করে তিব্বত মালভূমি, পামির মালভূমি। তো এগুলো হচ্ছে সব মালভূমির উদাহরণ। তো এইখানে মনে রাখবে পামির মালভূমি কিন্তু পৃথিবীর সবথেকে বৃহত্তম মালভূমি, ঠিক আছে। তাহলে বৃহত্তম যদি মালভূমি হয় সেটি হচ্ছে পামির, এবং এটিকে বলা হয় আবার পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, যেটা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা মালভূমি কাকে বলে এবং মালভূমির উদাহরণগুলো আমরা জানলাম। তাহলে এগুলো হচ্ছে সবই উদাহরণ, ঠিক আছে। তাহলে সংজ্ঞা এবং উদাহরণ মালভূমির এই দুটো বিষয় আমরা জানলাম। এবার আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই মালভূমির বৈশিষ্ট্য সম্পর্কে। তো দেখো, আমরা প্রথমেই যদি দেখি উচ্চতা, তো এই মালভূমির উচ্চতা আমরা এইখানে দেখালাম সাধারণত 300 থেকে 600 মিটার সম্পন্ন হয়ে থাকে। আর উচ্চতা অনুযায়ী এখানে মনে রাখবে, উচ্চতা অনুযায়ী সাধারণত মালভূমি অঞ্চলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উচ্চ মালভূমি এবং অপরটি হচ্ছে নিম্ন মালভূমি, ঠিক আছে। তো উচ্চ মালভূমির উদাহরণ কি? তিব্বত, পামির, লাদাখ, এই সমস্তগুলো হচ্ছে তিব্বত, পামির, লাদাখ, এগুলো হচ্ছে সব উচ্চ মালভূমি। এবং নিম্ন মালভূমি কোনগুলো? ভারতের দাক্ষিণাত্য, ঠিক আছে, ছোটনাগপুর, এগুলো হচ্ছে সব নিম্ন মালভূমি। এইবার আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে নেক্সট বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বিস্তার। মালভূমির বিস্তার সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তো দেখো, এই যে সুবিস্তৃত মালভূমি,
এই মালভূমি কিন্তু একটা বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি তাহলে দেখব তিব্বতের যে আয়তন, সেই তিব্বতের আয়তন প্রায় ৪৫ লক্ষ বর্গ কিমি। কার? তিব্বতের। আর একটা জিনিস বলা হয়নি, মনে রাখবে, এই মালভূমি পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগের ৩০% কিন্তু দখল করে রয়েছে। ঠিক আছে, নেক্সট যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে বয়সকাল। দেখো, এই যে মালভূমি রয়েছে, এই মালভূমি সাধারণত খুবই প্রাচীন হতে পারে, আবার নবীনও হতে পারে। এই দুই ধরনের কিন্তু মালভূমি হতে পারে। তো এই বয়সকালটা আমরা যেটা দেখলাম সেটা কিন্তু প্রাচীন এবং নবীন এই দুটোই কিন্তু হতে পারে। আমরা যদি প্রাচীন মালভূমি দেখি তাহলে দেখব সাধারণত ভারতবর্ষে অবস্থান করে রয়েছে দাক্ষিণাত্য, এবং যদি আমরা নবীন মালভূমি দেখি তাহলে দেখব কি তিব্বত। এটি কিন্তু একটি নবীন মালভূমির উদাহরণ। এরপর নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে বন্ধুরতা। বন্ধুরতা তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবার দেখো বন্ধুরতা অ্যাকচুয়ালি কী। তো বন্ধুরতা বলতে এই যে আমরা এই মালভূমিটা দেখছি, এই মালভূমি কিন্তু পুরোপুরি সমান নয়, কোথাও উঁচু বা কোথাও নিচু, অর্থাৎ ঢেউ খেলানো হয়ে থাকে, অর্থাৎ অসমতল, যার আপেক্ষিক উচ্চতা কিন্তু অনেক কম হয়। ঠিক আছে, তো এটা একটা বৈশিষ্ট্য বন্ধুরতা। তারপরে নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাল ও আকৃতি। ঢাল ও আকৃতি। তো মালভূমি সাধারণত চারপাশের যে ভূমির ঢাল, তোমরা এখানে ছবিটা যদি দেখো তাহলে দেখবে, তো এর যে ভূমির ঢাল, আমি এর আগে বলেছি যে এর যে ঢাল সেটা প্রায় 80 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সম্পন্ন হয়ে থাকে, এবং এর যে প্রান্ত ভাগ অর্থাৎ শেষের দিকটা সেটা কিন্তু নিচের দিকে নেমে যায়, যার জন্যে এটি কিন্তু বৃহৎ একটা টেবিলের মতো দেখতে হয়। তাই এই মালভূমিকে সাধারণত যেটা বলা হয় টেবিল ল্যান্ড। তো মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় কী জন্যে, সেটা আমরা এবার জেনে নিব। দেখো, মালভূমির যে উপরিভাগ সেটা সামান্য ঢেউ খেলানো সম্পন্ন হয়, এবং এই মালভূমির চারপাশে খুবই খাড়া ভূমিঢালযুক্ত হয়, প্রায় 80 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সম্পন্ন। তাই প্রান্তভাগ অত্যন্ত খাড়াভাবে যখন নিচে নেমে যায়, ঠিক আছে, ফলে কি হয়, মালভূমি দেখতে অনেকটা বৃহৎ এই ধরনের টেবিলের মতো দেখতে হয়, যার জন্য আমরা মালভূমিকে টেবিল ল্যান্ড বলে থাকি। ঠিক আছে, নেক্সট যেটা আমরা জানবো সেটি হচ্ছে পাহাড়। দেখো, এতে কিছু আবার ছোট ছোট পাহাড় থাকে, কিসের মধ্যে? মালভূমির মধ্যে। তাহলে মনে রাখবে যে এই যে ছোট ছোট পাহাড় থাকে বা চারধারে যে পর্বত ঘেরা থাকতে পারে, সেটা কিন্তু এই মালভূমির মধ্যে অবস্থান করেছে। তাহলে আমরা যদি এই পাহাড়ের উদাহরণ দেখি মালভূমির মধ্যে, তাহলে সেটি হচ্ছে পরেশনাথ পাহাড়। ঠিক আছে, এটাও কিন্তু মালভূমির অংশ বিশেষ। তাহলে এগুলো আমরা যা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সেটা হচ্ছে মালভূমির বৈশিষ্ট্য সম্পর্কে। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণীবিভাগ। আমরা যেমন পাহাড় পর্বতের শ্রেণীবিভাগ দেখেছি, তাই তো, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, এই যে আমরা পর্বতের শ্রেণীবিভাগ করেছি, ঠিক একই রকমভাবে কিন্তু এই মালভূমিরও শ্রেণীবিভাগ রয়েছে। তো উৎপত্তি অনুসারে সাধারণত এই মালভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়। কি কি?
উৎপত্তি অনুসারে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো সেগুলো কি কি? আমরা যেমন ক্ষয়জাত, সঞ্চয়জাত, ঠিক আছে, আগ্নেয়, এগুলো জেনেছি পর্বতের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে এইখানেও তাই। যেমন ভূগাঠনিক মালভূমি, তারপরে ক্ষয়জাত মালভূমি, এবং 3 নাম্বার যেটা লাস্ট রয়েছে সেটি হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। তো এই 3টি সাধারণত ভূগাঠনিক, ক্ষয়জাত, সঞ্চয়জাত, এই 3 ধরনের মালভূমি হয়ে থাকে। তো আমরা এবার মূলত এই যে মালভূমিগুলো রয়েছে এই মালভূমিগুলো সম্পর্কে আলোচনা করব। তো এইখানে মনে রাখবে, এই যে ক্ষয়জাত বা ভূগাঠনিক এবং সঞ্চয়জাত রয়েছে সেগুলোর আবার অনেকগুলো ভাগ রয়েছে। তোমরা মন দিয়ে শুনবে, আমি সেটা লিখছি না। তো যেগুলো শুধুমাত্র সিলেবাসে রয়েছে আমি সেগুলো তোমাদের সামনে লিখছি। তো তোমাদের সিলেবাসের ভূগাঠনিক যে মালভূমি, সেই ভূগাঠনিক মালভূমির অনেকগুলো ভাগ রয়েছে। কি কি? একটি হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, দ্বিতীয় হচ্ছে মহাদেশীয় মালভূমি, তৃতীয় হচ্ছে চুক্তিসৃষ্ট মালভূমি এবং তির্যক মালভূমি। এই চারটি হচ্ছে ভূগাঠনিক মালভূমি, যার মধ্যে দুটো রয়েছে। কি কি? একটি হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, সেকেন্ড যেটা হচ্ছে সেটি হচ্ছে মহাদেশীয় মালভূমি। তো এই ভূগাঠনিকের 4টি ভাগ রয়েছে, তার মধ্যে শুধুমাত্র পর্বতবেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি তোমাদের সিলেবাসে রয়েছে। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এই ক্ষয়জাত মালভূমিকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়, যেমন ব্যবচ্ছিন্ন মালভূমি, সমপ্রায় মালভূমি এবং ক্ষয়প্রাপ্ত মালভূমি। এই 3টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে তোমাদের সিলেবাসে যেটি রয়েছে শুধুমাত্র সেটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কিসের? ক্ষয়জাতর শ্রেণীবিভাগের একটি অংশ। লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। এই সঞ্চয়জাত মালভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে লাভা মালভূমি, সেকেন্ড যেটা হচ্ছে মরু মালভূমি এবং তুষার মালভূমি। এই 3টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এই লাভা মালভূমি, মরু মালভূমি এবং তুষার মালভূমি, এই 3টি ভাগের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের সিলেবাসে লাভা মালভূমি। ঠিক আছে, লাভা মালভূমি। মোট এই 4টি হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে। কি কি? পর্বতবেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং লাভাগঠিত মালভূমি। ঠিক আছে, তো এই 4টি হচ্ছে মোট তোমাদের সিলেবাসে থাকা মালভূমি। এছাড়াও যেমন অন্যান্য মালভূমির মধ্যে পড়ে সেটা হচ্ছে পাদদেশীয় মালভূমিও কিন্তু এর মধ্যে অবস্থান করে রয়েছে। তো আমরা প্রথমে আজকে আলোচনা করব এই পর্বতবেষ্টিত মালভূমি সম্পর্কে। ঠিক আছে, তো এই পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। তাহলে গিরিজনী যে আলোড়ন, সেই গিরিজনী আলোড়নের ফলে যখন ভঙ্গিল পার্বত্য অঞ্চল গড়ে ওঠে, সেই ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারপাশে, ঠিক আছে, পর্বতে ঘেরা এবং যে সুউচ্চ এবং বৃহৎ আকারের যে মালভূমির সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি মূলত এই পর্বতবেষ্টিত মালভূমি বা ইন্টার মাউন্টেন প্লেটু। ঠিক আছে, তাহলে এই পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে সেটা আমরা জানলাম। এবার এই পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ যদি আমরা দেখি, তাহলে উদাহরণস্বরূপ আমরা যেগুলো দেখব সেগুলো যেমন লাদাখ, তিব্বত, ঠিক আছে, তারপরে যেমন রয়েছে তোমাদের
আনাতোলিয়া, এই সমস্ত মালভূমিগুলো হচ্ছে সব পর্বত বেষ্টিত মালভূমির অংশবিশেষ। তিব্বত, লাদাখ, আনাতোলিয়া, এই যে মালভূমিগুলো রয়েছে এগুলো হচ্ছে সবই পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এইবার আমরা এই যে মালভূমি রয়েছে পর্বত বেষ্টিত, সেই পর্বত বেষ্টিত মালভূমির আমরা বৈশিষ্ট্যগুলো জানব। তো আমরা প্রাথমিকভাবে এই যে পর্বতবেষ্টিত মালভূমি আলোচনা করলাম, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে দেখব এই উচ্চতা, অর্থাৎ এই পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা। তো এগুলি সাধারণত খুবই উচ্চ সম্পন্ন হয় এবং ভঙ্গিল পর্বতের সঙ্গে এদের উচ্চতাও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, তো যেমন আমরা তিব্বতের উচ্চতা যদি দেখি তাহলে দেখব সাধারণত কত 3650 মিটার প্রায়। এটা হচ্ছে তিব্বত মালভূমির উচ্চতা। ঠিক আছে, সেকেন্ড আমরা যে বৈশিষ্ট্যটা দেখব সেটি হচ্ছে বিস্তার। দেখো এইখানে এরা কিন্তু একটি অতি বৃহদাকার মালভূমি হয়। যেমন তিব্বতের ক্ষেত্রে আমরা দেখলাম কত এর আগে 45 লক্ষ বর্গ কিমি। ঠিক এই ধরনের বৈশিষ্ট্য এই পর্বতবেষ্টিত মালভূমির হয়ে থাকে। তারপর সেটা হচ্ছে পর্বত ঘেরা। দেখো এইখানে এই যে মালভূমিগুলো তৈরি হয় সেখানে নবীন যে ভঙ্গিল পর্বত, সেই নবীন ভঙ্গিল পর্বত দ্বারা কিন্তু মালভূমি ঘেরা থাকে চারিদিক, ফলে শুষ্ক এবং শীতল সম্পন্ন হয়ে থাকে এই মালভূমি অঞ্চলটায়। চতুর্থ আমরা যে বৈশিষ্ট্যটা দেখব সেটি হচ্ছে ভূপৃষ্ঠের দুর্বল অংশ। ভূপৃষ্ঠের দুর্বল অংশ। এইখানে মনে রাখবে যে পাতসীমানা বরাবর অবস্থান করায় এই মালভূমিগুলো প্রবল পার্শ্বচাপের জন্য পর্বতবেষ্টিত যে মালভূমি অঞ্চল সেগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তাই এই ধরনের মালভূমি ভূপৃষ্ঠের অস্থিতিশীল কিন্তু অংশবিশেষ। কোনগুলো? এই পর্বতবেষ্টিত মালভূমিগুলো। ঠিক আছে, এবার আমরা এই পর্বতবেষ্টিত মালভূমির যে উৎপত্তি, অর্থাৎ কিভাবে উৎপত্তি হয় সে বিষয়ে জানব। দেখো, যখন দুটি পাত সঞ্চরণশীল হয় তখন কি হয়, ওই দুটি পাতের সংঘর্ষের ফলে মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উত্থানের সময় কি হয়, পর্বতগুলির মধ্যভাগ কিন্তু নিচু হয়। তখন ওই নিচু স্থানগুলো পার্শ্বচাপের প্রভাবে উঁচু হয়ে চারপাশে পর্বত ঘেরা কিন্তু এই মালভূমির সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তো আমরা এই পর্বতবেষ্টিত মালভূমি পর্যন্ত আজকে আলোচনা করলাম। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, মালভূমি কাকে বলে, মালভূমির শ্রেণীবিভাগ, মালভূমির বৈশিষ্ট্য এবং পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে, পর্বতবেষ্টিত বৈশিষ্ট্য মালভূমির বৈশিষ্ট্য এবং উৎপত্তির সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। পরবর্তী আমরা ক্লাসে আবার যে তিনটি মালভূমি বাকি থাকলো সেই তিনটি মালভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।